যায় যায় টক্কর শুরু হয়েছে, বুঝতে পেরেছো? দুই জায়ের মধ্যে কম্পিটিশান শুরু হয়েছে, কন্টেন্ট কম্পিটিশান। তাছাড়া হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। আজকে প্রিয়ার যা মানে কল্পনা নিজের ছেলেকে ভালোভাবে মানুষ করবে বলে শ্বশুরবাড়ির ছেড়ে সে ভাড়া থাকে। সে তার ছেলের যেটাতে তার কেরিয়ারটা ব্রাইট হবে সেরকম একটা জায়গা চুজ করে সেখানে সে থাকছে বহুদিন ধরে, মানে বেশ অনেক বছর ধরে সে ওখানে রেন্টে থাকছে। তো সেটা দেখে হঠাৎ করে প্রিয়ারও মনে হলো যে না, আমিও তো পারি, এখন তো আমারও ক্ষমতা হয়েছে, তাহলে আমিও আমার জায়ের থেকে কোন অংশে কম, তো তার সঙ্গে আমাকেও একই লেভেলে থাকতে হবে এবং কম্পিটিশানে আমাকেও অংশগ্রহণ করতে হবে। যার কারণে প্রিয়া কী করলো, গ্রামের বাড়িতে ছেড়ে ফালাকাটা একটা ফ্ল্যাট নিল এবং সেখানে বেশ কিছুদিন থাকলো। সেখানেই তার সেকেন্ড ইস্যু হলো। তো দেখলাম আমরা সবটা, হঠাৎ করে তার শ্বশুর অসুস্থ হয়ে পড়ায় তার পক্ষে পসিবল হচ্ছিল না। শ্বশুর যেহেতু ওখানে থাকতে চাইছিল না ফ্ল্যাটে, সে তার নিজের বাড়িতে যেহেতু খোলামেলা একটা জায়গা সেখানে থাকতে চায়, তাই জন্য ফ্ল্যাটটা ছেড়েই দিল। প্রথমে ছাড়েনি, তারপর আস্তে আস্তে ফ্ল্যাটটা ছেড়েই দিল। ছেড়ে দিয়ে গ্রামের বাড়িতে শিফট হলো। এখন আবার হঠাৎ করে বলছে যে ছেলের ভবিষ্যতের কথা ভেবে, বা ছেলের মানে যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে প্রিয়ার হাজব্যান্ডের, তো ছেলে যেহেতু অত সব মানে ওর হাজব্যান্ডের সঙ্গেই বাইকে করে যায়, ছেলের স্কুলটা বেশ অনেকটাই ডিস্টেন্স, তো সেই জায়গায় তার সেফটি সবার আগে, তার সেফটি। তো সেই কথা ভেবে, কারণ অনেক ভিউয়ার্সরাই তো কমেন্টস করছিল যে তুমি ফ্ল্যাটে চলে যাও, সেখান থেকে তোমার সমস্ত কিছুতে সুবিধা হবে, এখানে সবটা ম্যানেজ করতে প্রচণ্ড সমস্যা, আর সময়টা সত্যি ভীষণ ম্যাটার করে। মাত্র 24 ঘন্টা সময় একটা দিনের মধ্যে, যেটা প্রিয়া বারবারই বলে 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা হলে আমার পক্ষে খুব সুবিধা হতো, সেটা তো আর হবে না, 24 ঘন্টাটা 24 ঘন্টাই থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও বললো কালকের ভিডিওতে, যে টাইটেল থাম্বনেল দিল এবং বললো যে সেটা দেখছি, তো আমার ছেলের কথা ভেবে, ছেলের সেফটির কথা ভেবে আমি গ্রামের বাড়ি ছেড়ে হয়তো আবার ফ্ল্যাটে শিফট হব। তো এই যে ও নিজেই কালকে নিজেকে বললো হটকারী ম্যাডাম, আর তোমরা আমাকে বলো আমি হটকারী সিদ্ধান্ত নেই, তো কিছু কিছু ক্ষেত্রে আমাকে সিদ্ধান্ত নিতে হয়। আজকে প্রিয়াকে আমি কয়েকটা ছোট্ট কথা বলবো, সেটা হলো আমার জীবন, আমার ইনকাম, সেটা 2 টাকা হোক বা 200 টাকা হোক, আমি খেয়ে থাকলে পরেও মানুষ দেখছে খেয়ে আছি, আমি না খেয়ে থাকলেও মানুষ দেখছে, কেউ কিন্তু আমার পাশে এসে দাঁড়াবে না, সেটা তুমি বলো কি আমি বলি বা আদার্স অন্য কেউ হোক। মানুষ কথা বলবেই, মানুষের মুখ আছে, কথা বলবে, আর এই কথা বলার সুযোগটা না তোমাদের মতো ব্লগাররাই করে দাও, যার কারণে তোমাদেরকে নিয়ে কথা বলে। এত কিছু নিয়ে ভাবলে পরে জীবনে কেউ বাঁচতে পারবে না, সবাইকে একসাথে না খুশি করা মানে সম্ভব না, কেউ পারে না, কেউ কখনো পারে না সবাইকে একসাথে খুশি করতে। আরেকটা কথা আমি তোমাকে বলছি, মা আর শাশুড়ি দুটো কি এক হয়? শাশুড়ি কখনো মা হতে পারে কি? পারে, খুব রেয়ার, কোটিতে একটা এরকম শাশুড়ি হয় যে কিনা তার ছেলের বউকে নিজের মায়ের মতো ভালোবাসে। তাই এই কথাগুলো বলার প্রয়োজন নেই, কারণ সে তার নিজের ব্যবহারে বুঝিয়ে দিয়েছে সে ঠিক কতটা কেমন শাশুড়ি। শাশুড়ি হলেও শাশুড়ির মধ্যেও তো শাশুড়ি থাকে, তো সেটা আমরা বুঝে গেছি। যে স্ত্রী তার নিজের স্বামীর অসুস্থতায় তার পাশে একটা দিনের জন্য, একটা বেলার জন্য থাকলো না, সে তার ছেলের বউর কষ্ট বুঝবে, সে তার নাতিপুতির জন্য করবে, এটা আনএক্সপেক্টেড, এটা আশা করো কি করে? আর এই কথা আমাদেরকে বলার পরে আমরা বুঝবো, এটা ভেবো না। আরেকটা কথা বলছি, এই যে কথায় কথায় তুমি বললে না, কালকেই বললে আমি কোনো কিছু করলেও অনেক মানুষ আছে যারা ভালোভাবে নেয় না, না করলেও নেয় না, সব কিছুতেই সমস্যা তো থাকবেই, প্রত্যেকটা মানুষেরই সমস্যা। তাই প্রত্যেকটা মানুষেরই অন্য মানুষকে নিয়ে সমস্যা থাকে, জানো তো? নিজেকে নিয়ে কারোর কতটা সমস্যা আছে সেটা মানুষ যতটা না ভাবে, তার থেকে বেশি ভাবে ওর কি করে একটা সমস্যা ক্রিয়েট করবো, ওর কি করে একটা খুদ বার করবো। তো এইসব নিয়ে বদার হলে জীবনে চলবে কি করে? তারপরে তুমি একজন ব্লগার, তুমি তো এগুলোকে পার করেই এখানে এসছো, হঠাৎ করে তো কমেন্টস নিয়ে তুমি কেন উঠে পড়ে লেগেছো? এত কমেন্টস, সেই প্রত্যেকটা কমেন্টস ধরে ভিডিও, কমেন্টস এখন কন্টেন্ট হয়ে গেছে। আগে দেখতাম যেটা মানে আমরা যেটা সাধারণত করি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমরা কমেন্টকে কন্টেন্ট করি, কারণ আমাদের কন্টেন্টই ব্লগাররা। আজকাল দেখছি ব্লগাররাও কমেন্টকে কন্টেন্ট করছে। তার মানে এই যে সেদিন যে তুমি বলছিলে না একদিন একটা কথা, যে এই কন্ট্রোভার্সি জোনটা থেকে বেরো, দেখেছো এই জোনটা ছোট হলেও এই জোনটা তোমাদের সবভাবে রিলেট করে রেখেছে। এই জোন থেকে আমাদের বেরোতে বলছে, অথচ আমাদের জন্য আমাদের টেকনিকগুলোই তোমরাই ফলো করছো, তাই না? মানে তুমি একদিকে, তোমার যা একদিকে, মানে একটার পর একটা ঝাক্কাস কন্টেন্ট আর টাইটেলে খেলে যাচ্ছে, শুধু টাইটেলে খেলে যাচ্ছে। যাই হোক, যেটা বলতে চাইছি, কমেন্ট নিয়ে এত বদার হয়েও না, এত ভেবো না যে আজকে আমি এটা করলেও দোষ, ওটা করলেও দোষ থাকবেই, দোষটা থাকবে। তোমাকে একটা ছোট্ট কথা বলতে চাই, তুমি আজকে এখানে এসেছো যে কারণেই হোক, তুমি ফ্ল্যাটটা ছেড়ে গ্রামের বাড়িতে এসেছো, তোমার হাজব্যান্ডের একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, মারাত্মক খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে, কারণ তার থেকে বড় কথা হচ্ছে কি অস্থিটা বাড়িতে রয়েছে। আমি মনে করি আজকে তোমার ভাসুর যে ইরেসপন্সিবল, আমি বলবো ডিরেক্টলি ইরেসপন্সিবল, যে কিনা নিজের প্রপার্টির কথা ভাবতে পারে, ভবিষ্যতের কথা
কথা ভাবতে পারে, ছেলে বউর কথা ভাবতে পারে, যে তাকে জন্ম দিয়েছে, যার কারণে আজকে সে এত কিছু নিয়ে ভাবছে, সেই জন্মদাতা পিতার অস্থি বিসর্জন দিতে পারেনি। সুতরাং তোমাদের তো আর কোনো দায় নেই যে তার জন্য ওয়েট করতে হবে। আর যেটা দেখলাম তোমরা অনেকে আমাকে কমেন্টও করেছিলে আমার পরশু দিনের ভিডিওতে, আমি কালকে ভিডিও করতে পারিনি ফিজিক্যাল অসুস্থতার কারণে, আমি কন্টিনিউ ভিডিও করতে পারছি না। তো যেটা বলতে চাইছি যে তোমার ভাসু যেটা দেখলাম কালকের ভিডিওতে, যে তোমার যা বললো যে এই বছরের মতো তার ছুটি শেষ, তার মানে নেক্সট ইয়ার আসে, তার মানে সে আর নেক্সট ইয়ার, তার মানে এখনও 5-6 মাস তোমাদেরকে ওয়েট করতে হবে। তো 5-6 মাস অস্থিটা ওইভাবে থাকবে? একটা মানুষ চলে গেছে, তার অস্থি কখনোই রাখা যায় না, অস্থি বিসর্জন আগে দিতে হয়, অস্থিটাকে বিসর্জন দিতে হয়। অস্থি বিসর্জন দেওয়া একটা বিশাল কিছু ব্যাপার নয়, কত নদী আছে, কত গঙ্গা আছে, সেখানে গিয়ে বিসর্জন দিয়ে আসলেই তো হয়ে যায়। এই কাজটা আমার মনে হয় তোমাদের করা উচিত, কারণ যারা এখানে থাকে না তাদের দায়ও নেই, কারণ তাদের যদি দায় থাকতো তারা এই কাজটা করে রেখেই যেত। তারা ভাবছে আমরা তো এই বাড়িতে থাকছি না, আমাদের বাড়ি হচ্ছে, বাড়ি কমপ্লিট হবে তারপরে আসবে, তো বাড়িটা তো একটু একটু করে টুকটুক করে করে করছি, কারণ এই মুহূর্তেই তো আমি এখানে আসবো না, আমার ছেলে ফিউচারের কথা ভেবে আমি ওখানে গেছি, তো আমি বাড়িটাকে সেইভাবে তৈরি করব, মনের মতো করে সাজাবো, তার জন্য সময় লাগবে। তো যারা আছে তারা বুঝবে গিয়ে, আমি তো চলে গেলাম আমার ছেলেকে নিয়ে, আমি তো বেশ ভালো আছি। তো সেই জন্য আমার মনে হয় এই পুনে যাওয়ার আগে অস্থিটাকে বিসর্জন দিয়ে দেওয়া ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ছিল, যেটা করনি। তবে সবার আগে প্রিয়াকে বলবো যে তোমার হাজব্যান্ড পুনের থেকে আসার পরে, আয়ুষকে নিয়ে আসার পরে অস্থিটাকে সবার আগে বিসর্জন দিও, সবার আগে অস্থিটাকে বিসর্জন দিও, বুঝতে পেরেছো? আরেকটা কথা বলি, হ্যাঁ অবশ্যই, যেহেতু এতটা ডিস্টেন্স, সময়টা সত্যি প্রচণ্ডভাবে ম্যাটার করে। একটা বাচ্চা অত সকালে উঠে রেডি হয়ে তারপরে সে স্কুলের জন্য যাচ্ছে, স্কুল থেকে আসতেও তার টাইম লাগছে, যাতায়াতেই যদি তার 3 ঘন্টা 3.5 ঘন্টার টাইম যদি যাতায়াতেই লেগে যায়, সেখানটা সত্যি খুব সমস্যা। এবার যদি তুমি যখন ফ্ল্যাটে ছিলে সেখান থেকেও যাতায়াতের টাইমটা অনেক কম, মানে আধ ঘন্টার মধ্যে বোধহয় হয়ে যেত, তো সেই জায়গায় টাইমটা অনেকটাই টাইম, আর একটা বাচ্চার জন্য সত্যি খুব কষ্টকর। এই যে বৃষ্টিতে, তারপরে ঠান্ডায়, সমস্ত সমস্যাতে যে নিয়ে আসে তারও তো একটা সমস্যা হয়, তাই না? তো সেই জায়গায় তুমি যদি মনে করো যে তোমার এখান থেকে কষ্ট হচ্ছে, তোমার বাচ্চার কষ্ট হচ্ছে মেইনলি, তোমার হাজবেন্ড যাতায়াত করছে তাতে একটা রিস্ক থেকে যাচ্ছে, স্বাভাবিক বাইকে করে যাচ্ছে আসছে, একটা রিস্ক তো থাকছে এইটুকু বাচ্চা। তো সেই জায়গায় তুমি তোমার টাকায় খাচ্ছ, তোমার টাকায় পড়ছো, তুমি এই বাড়িটা ছেড়ে তুমি ফ্ল্যাটে শিফট হতেই পারো, কারণ তোমার রাইটস আছে সম্পূর্ণভাবে নিজের মতো করে লাইফটাকে কাটানো, নিজের সন্তানের ভালোটা ভাবার প্রত্যেকটা মানুষের রাইটস আছে, প্রত্যেকটা, যার যেরকম ক্ষমতা তার সেই অনুযায়ী অধিকার আছে যে আমি আমার জীবনটা আমার মতো করে কাটাবো। তাতে এত ক্ল্যারিফিকেশন কেন দিতে হয় প্রিয়া? তোমাকে কেন বারবার বলতে হয় যে আমি এটা করলেও দোষ, আমি এটা না করলেও দোষ? কেন? দোষ যখন আছে, জানো এই দোষটা তো আজকে থেকে নয়, এই দোষের জন্য অনেকটা তুমিও দায়ী। শুরু থেকে তোমাকে কেউ দোষী করতো না, তুমি এমন অনেক কাজ করে ফেলো যেগুলোর জন্য তোমাকে দায়ী করে। এই যে আজকে তুমি শুধুমাত্র ক্লিক বিট খেলবে বলে, শুধুমাত্র কন্টেন্টের সাথে এমন একটা টাইটেল দিলে যে গ্রামের বাড়ি ছেড়ে তোমাকে আবার ফ্ল্যাটে যেতে হবে, তুমি নিজে এখনো ডিসাইডই করতে পারোনি যাবে কিনা, ভেবে দেখছো, অথচ তুমি ধুরুম করে তোমাকে বলতে হলো। তো মানুষ তো এটা নিয়ে বলবে। এবার যখন দেখবে ফিউচারে এই কাজটা তোমার হচ্ছে না, তখন তো মানুষ বলবে না? তখন তো বলবেই। আমি তোমাকে একটা ছোট্ট কথা বলছি, আজকে যখন ফ্ল্যাটটা ছেড়ে তোমরা এই গ্রামের বাড়িতে চলে এসেছিলে, তোমার শ্বশুর অসুস্থ বলে নিশ্চয়ই তোমরা বাড়ির লোক, যখন ডক্টর নিশ্চয়ই বলে দিয়েছিল যে তার কন্ডিশন কেমন, কতদিন পর্যন্ত স্টে করতে পারে বা কিছু, তোমরা তো এটা জানতে, তাহলে ফ্ল্যাটটা ছেড়ে দিলে কেন? হ্যাঁ, এখন যদি আমি 2 মাস থাকি, 2 মাস আমাকে শুধু ভাড়া টানাটা আমার পক্ষে কষ্টকর। আজকে যদি তুমি গ্রামের বাড়ি থেকে আবার ওখানে শিফট হও, তাতে কি তোমার কষ্টটা কম হবে বা টাকাটা কি কম যাবে? আমার তো মনে হয় এর থেকে বেশি যাবে। আজকে শ্বশুরের কাজ হয়ে যাওয়ার পর, যেমন তোমার যা ভাসুর চলে গেল, ভাসুর তো যেখানে জব করে সেখানে চলে গেছে, তোমার যা চলে গেল, ছেলের ফিউচারের কথা ভেবে তুমিও চলে যেতে পারতে, তোমরাও চলে যেতে পারতে, ফ্ল্যাটে শিফট হয়ে যেতে পারতে। না, সব কিছু না কন্টেন্ট হয় না, এই একটা কথা বলছি। এতে নিজেদের পরিশ্রম হচ্ছে, মানুষের কিছু হচ্ছে না, মানুষ দেখছে, এন্টারটেন হচ্ছে, মজা নিচ্ছে, তোমাকে কেউ ভালো কমেন্ট করছে, কেউ খারাপ কমেন্ট করছে, ব্যাস মানুষ মজা পাচ্ছে, আমরাও কন্ট্রোভার্সি পাচ্ছি, টপিক্স পাচ্ছি, কন্ট্রোভার্সি করছি, আর কিচ্ছু না। যদি কোনো কিছু করবে মনে করো, কাজটা করে তারপরে এখানে এসে ওপেন করো। অ্যাডভান্স বলে ভিউজ নেবো এরকম কাজটা করলে তো তোমাকে কথা শুনতেই হবে। আজকে তুমি যদি মনে করো আমার এই জায়গাটা আমার জন্য সুইটেবল হচ্ছে না, আমার বাচ্চার জন্য আমাকে ফ্ল্যাটে যেতে হবে, আমার সিকিউরিটির জন্য বাচ্চার আমাকে ফ্ল্যাটে যেতে হবে, তাহলে চলে যাবে। যাওয়ার পরে ডিসিশন নিয়ে যে আমি আজকে এই জায়গা থেকে চলে যাচ্ছি আমার বাচ্চার জন্য, বাস এত ক্লারিফিকেশন কাকে দেবো? কেউ আজকে এই যে পুনেতে যাচ্ছে, আজকে তোমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, হাজব্যান্ডই তো তোমার ছেলেকে নিয়ে যাচ্ছে। এই যে এত ভিউয়ার্সরা বা আমরা যারা কন্ট্রোভার্সি করি, আমরা কেউ উপযাচক হয়ে তোমায় বলেছি যে এই বাচ্চাটার সঙ্গে আমরাও যেতে চাই বা তোমার পাশে দাঁড়াতে চাই এই টাইমটাতে? বলিনি তো। তাহলে এত ক্লারিফিকেশন দেওয়ার
আবার কি আছে, এই যে তোমার যা দেখেছো তো, বুদ্ধিমান কাকে বলে, চালাক, চালাকিটা একটু শেখো, চালাকিটা একটু শেখো। অ্যাকচুয়ালি তুমি চালাক নও, তুমি হচ্ছে বোকা চালাক, বুঝতে পেরেছো? চালাক কাকে বলে, তুমি একটু তোমার জায়ের থেকে শেখো। সে সব গুছিয়ে নিয়ে, সমস্তটা ওভারঅল গুছিয়ে নিয়ে তারপরে জানায় সারপ্রাইজ দিয়েছে হাজবেন্ড, আমি টেক্সট করে জেনেছি কেন অস্থি বিসর্জন দিতে পারিনি, সবই জানে, সম্পূর্ণভাবে সব জানে। সেও কিন্তু কন্টেন্ট খেলছে, সেও কিন্তু মানে ক্লিক বেট খেললো, টাইটেল থাম্বনেলে খেললো, কিন্তু সব করে, সমস্তটা করে তখন আর মানুষের না মানে ওই পেছন থেকে টেনে নামানোর মতো কিছু নেই যে এটা করলে তোমার ভালো হতো, ওটা কেন করোনি, এটা বলার নেই। হয় ডাইরেক্ট বলবে হ্যাঁ খুব ভালো করেছে, নাহলে বলবে এটা করা উচিত হয়নি, ব্যাস। কিন্তু তুমি কি করছো, অ্যাডভান্স বলে দিয়ে এবার মানুষ কি করছে, যার নিজের মানে চয়েস মতো সে ওপিনিয়ন দিচ্ছে, না তুমি এখানেই থেকে যাও, এটা করো না, তোমার ওখানে গেলেই ভালো হবে। তুমি নিজেও কনফিউজড হয়ে যাচ্ছ, বুঝতে পেরেছো? এই কনফিউশনটা থেকে তোমাকে বেরোতে হবে। আর একটা কথা বলি, তুমি বললে যে বাড়ি ভাঙার কথাটা আমি বলেছি, অনেকে বুঝতে পারেনি যে আমি বলেছি যে আমি ওয়াশরুমটা করবো, এই পাশটা থেকে মানে ভেঙে আমার ওয়াশরুমটা করতে হবে, দরজা করতে হবে, মোটর বসাবো, এগুলো বলেছো। অনেক মানুষই আছে পুরো ভিডিও দেখে না, ওই জাস্ট টাইটেল থাম্বনেল। আমাকেই কত মানুষ কত রকম কমেন্ট করে, মানে এই তোমাদেরকে নিয়ে ভিডিও করি বলে তারা দেখলোই না, টাইটেলটা দেখে এসে আজে বাজে কমেন্ট করে গেল। তো সেই সব কমেন্ট নিয়ে কি কথা বলতে বসবো নাকি? আর তুমি তো কম টাইটেল থাম্বনেলে খেলছো না, তুমি তো ওখানে খেলেছো যে বাড়ি ভেঙে নতুন বাড়ির কাজ শুরু হবে। তাহলে যারা ভিডিও দেখবে না মনে করবে, তো তারা তো ওইটা দেখেই তোমাকে এখানে কমেন্ট করতে বসবে। আমি এর আগের দিন তোমাকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম যে কল্পনাকে নিয়ে, যে কেন তুমি সব জায়গায় ঠকবে, এরকম একটা টাইটেল দিয়েছি, তো ওই টাইটেল দেখেই অনেকে আমার কমেন্ট করে গেছে যে কল্পনা কি আমাকে ভাড়া রেখেছে, আমাকে কি টাকা দেয়, ওর হয়ে ভালো ভালো কথা বলে। ভিডিওটা দেখলেও না, বুঝলেও না যে কি বললাম। তো এদেরকে এত উত্তর দেওয়ার কি আছে, কোনো প্রয়োজনীয়তাই নেই। এই কারণে তোমাকে হটকারী ম্যাডাম বলা হয়, বুঝতে পেরেছো? হটকারী সিদ্ধান্তগুলো কেন তুমি নাও, মানে তুমি অ্যাডভান্স মানে কাজ করার আগে বেশি প্যানিক করে ফেলো, এই প্যানিকটাই ভালো লাগে না। তুমি মা হিসাবে একদম 100-এ 200% আমি বলবো, মানে আমরাও অতটা করতে পারবো না, তুমি যতটা মানে ফিজিক্যালি খেটে করো। ভালোবাসার জায়গাটা আলাদা, সেটা সব মা বাবাই তার সন্তানের জন্য সমান অনুভূতি, তাই না? সেই জায়গার কথা বলছি, কিন্তু তুমি যেভাবে পরিশ্রম করতে পারো, তুমি একজন ওয়াইফ হিসাবে, তুমি একজন বৌমা হিসাবে, তুমি একজন সাংসারিক মেয়ে হিসাবে, তুমি মানে সব দিক থেকে পারফেক্ট। তুমি যে পরিমাণে আজকে তোমার জন্যই তোমার সংসার, তোমার সন্তান ভালো আছে, ইন ফিউচার ভালো থাকবে, এর পুরো ক্রেডিট হচ্ছে তুমি, পুরো ক্রেডিট তুমি। আর তোমাকে সম্পূর্ণ সাপোর্ট করছে তোমার হাজব্যান্ড, যে হাজব্যান্ড তোমায় এত সাপোর্ট করছে, যেখানে তোমার হাজব্যান্ডের সাপোর্ট আছে, তোমার মা বাবা আছে, ভাই আছে, সেখানে তোমার কমেন্টস তো ভিউয়ার্সরা করবে, বা কেউ অনেক কিছু নিয়েই ভিডিও করবে। এত কিছুকে ব্যাখ্যা করার বা এত দিকে চোখ দিলে পরে জীবনে ভালো থাকা যায় না, ভালো থাকা যায় কি? তারপরে আরেকটা কথা তুমি বললে যে আমার যারা আমাকে দেখে, আমার বিপদে যারা এসে দাঁড়ায়, তারা তো বাবা মাই, তো তাদের কথাই তো বলবো, তো সেখানেও মানুষও বলবে, বলুক না। তুমি একজন ইনফ্লুয়েন্সার, তুমি একজন পাবলিক ফিগার, মানুষের অধিকার আছে। মানুষ যখন কষ্ট করে নেট খরচা করে তোমার ভিডিও দেখছে, তোমার যখন সেখান থেকে ইনকাম হচ্ছে, তো মানুষ সবাইকে ভালোটা বলবেই। আর এটা তো কোনো জায়গা থেকে যারা বলছে তারাও নিজের বুকে হাত দিয়ে এই কথাটা বলতে পারবে না, তারাও হয়তো কোনো বাড়ির বউ কিংবা কারো মেয়ে কিংবা কোনো বাড়ির ছেলে সন্তান, যাই হোক যেটাই হোক হবে, তো তারাও কিন্তু এই সাংসারিক জীবনটাকে ফেস করছে। ম্যাক্সিমাম আমরা যারা ম্যারিড পার্সনরাই তো ব্লগিংগুলো দেখি, তো সেই জায়গায় দাঁড়িয়ে তারাও ফেস করছে। তাদেরও নিজের সংসারে দেখো কি কত সমস্যা, কত রকম প্রবলেম, তারাও প্রত্যেকেই নিজের একটা মেয়ের বাবা মা যেটা করবে শ্বশুর শাশুড়ি কখনো করেন, এটা জাস্ট ভাবাই যায় না, কল্পনার অতীত, এগুলো কল্পনার অতীত। তো আমার আজকে বিপদ হলেও আমার বাবা মা এসে দাঁড়াবে, আমার ভালো সময়ও তারা যদি আমরা যদি তাদেরকে ক্রেডিট নাও দিই, তারা সম্পূর্ণ আশীর্বাদ করবে। আর শ্বশুরবাড়ির লোক কি ওপরে, বিশেষ করে শ্বশুর শাশুড়ি কি ওপরে, তারা শুধু নামটা নিতে চাইবে, কারণ তাদের ছেলে তারা সবার ওপরে থাকবে, এটা তো জানা কথাই। তো সেখানে মায়ের সঙ্গে শাশুড়িকে রিলেট করা, তুমি যে কথাটা বললে যে কাজটা করা উচিত ছিল ওনার, মানে তোমার শাশুড়ির, যে তার নাতিপুতিকে দেখা, সেটা তো সে করে না, আমার নিজেকেই কষ্ট করে সবটা করতে হয়। সেই জায়গায় যখন পেরে উঠি না, আমার মা এসে করে, কারণ মা তো করবেই, মার ব্লাডের টান আছে, তুমি তার সন্তান, মার ব্লাড, মার জিন, বাবার ব্লাড, বাবার জিন, তারপরে তার নাতিপুতি, মানে আসলের থেকে সুদের মূল্য বেশি। আর মেয়েকে এত ভালোবাসে বলে জামাইও তাদের কাছে মেয়ের থেকেও বেশি মূল্যবান, কারণ জানে জামাই ভালো থাকলে আমার মেয়ে ভালো থাকবে। শ্বশুর শাশুড়ি কিন্তু সেটা ভাববে না, শ্বশুর শাশুড়ি ভাববে আমার ছেলের বউ থাকুক,
যেখানে যাক, যাহার নামে যাক, ছেলের বউর সাথে ভালো সম্পর্ক থাকুক বা না থাকুক, আমি আমার জায়গায় ঠিক থাকলেই হবে, মানে আমার ক্রেডিটটা আমি নিতে পারলেই হবে। কিন্তু মেয়ের মা বাবা তো সেটা ভাবে না, তারা ভাবে আমার জামাই আর মেয়ের মধ্যে সম্পর্ক ভালো থাকুক, এটাই হচ্ছে ডিফারেন্স। তো সেই জায়গায় মা যেটা করবে কখনোই শাশুড়ি সেটা করবে না, কোনোদিনও করবে না। খুব রেয়ার, বললাম না, কোটিতে একটা এরকম শাশুড়ি আছে যে কিনা ছেলের বৌমাকে নিজের মেয়ে মনে করে। আর যে সমস্ত শাশুড়ির মেয়ে নেই তারা কিন্তু কখনোই মেয়ের মর্ম বোঝে না, বুঝতে পেরেছো? এটুকু তোমাকে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলে গেলাম, আর কিছুই না। যাই হোক, ওভারঅল আমার এইটুকুই বলার ছিল, এর থেকে বেশি কিছু বলার নেই। এবার কিছু কথা আমি কল্পনাকে বলতে চাই। যে কল্পনা হাজব্যান্ড চলে গেছে দেখলাম, তো সেই ভিডিওটা দিল এবং খুব খারাপও লাগলো, রিয়েলি খুব খারাপ লাগলো। স্বাভাবিক, এতদিনের জন্য গেছে, যারা দূরে থাকে একমাত্র তারাই বোঝে তাদের পরিবারের লোকগুলোর কত কষ্ট হয়। বিশেষ করে হাজব্যান্ডই তো আমাদের জীবনের সব কিছু। তো হাজব্যান্ড যদি দূরে মানে কাজের সূত্রে যায় বা জব করে, যেটাই হোক না কেন, তো সত্যি খুব কষ্ট হয়, সত্যিই খুব কষ্ট হয়। তো আমার কথা হলো, আমি একটা কথাই বলতে চাই যে যারা ব্লগার তারা জীবনে যা কিছুই হোক না কেন কিছু কিছু ফুটেজ তুলে ধরে সবার সামনে, কারণ তাদের তো এটাই মানে লাইফস্টাইলটাই তো তুলে দিতে হবে। তো সেই জায়গায় তার হাজব্যান্ড চলেই যাচ্ছে, খারাপ লাগছে, তো সেই ক্লিপটাও একটুখানি তুলে ধরলো যে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে, আমার খুব খারাপ লাগছে, মানে খারাপ লাগাটাই স্বাভাবিক যে ও চলে যাচ্ছে। কিন্তু ও যেভাবে কল্পনা যেভাবে এখানে এক্সপ্লেন করতে চাইলো যে এতগুলো দিন পরে আবার আসবে, স্বাভাবিক খুব খারাপই লাগবে। তো যার ভেতর থেকে যে ফিল করবে যে আমার খুব কষ্ট হচ্ছে ভেতর থেকে, আমার হাজব্যান্ড চলে যাচ্ছে, সেই ফিলটা না সবসময় এই মানে শো অফ করার মতো জিনিস না। হ্যাঁ, ও চলে যাচ্ছে, দেখো এই ডেটে ও চলে যাচ্ছে, দেখালাম একটুখানি, কিন্তু আমার ভেতরে খুব কষ্ট হচ্ছে, সেটা আমাকে সেটা নিয়েও কন্টেন্ট করতে হবে। যেমন শ্বশুরকে আমি এত ভালোবাসি, শ্বশুর চেয়েছিল আমার পাকা বাড়ি হোক, শ্বশুরকে আমি খুব ভালোবাসি, শ্বশুরের কথা আমার মনে পড়ে খুব কষ্ট হচ্ছে, আমি বাবার জন্য এটা করতাম ওটা করতাম, কিন্তু কন্টেন্ট হয়ে এসেছে, বেচতে হলো, বুঝতে পেরেছি। অথচ শ্বশুরের অস্থিই বিসর্জন হলো না, চলে আসতে হলো। নিজেদের সমস্ত কিছু ঠিক আছে, দোকান কেনা ঠিক আছে, সব ঠিক আছে। ঠিক তেমনি স্বামী, আমার স্বামী এতদিনের জন্য আবার চলে যাচ্ছে, আবার কবে আসবে, সেই যে আমার ফিলিংসটা, আমার যে কতটা কষ্ট হচ্ছে সেটাও আমি ক্যামেরাবন্দি করলাম, পিকচারটা ঠিক আছে, তার সঙ্গে আমার ভেতরের আবেগটা আমি নাকি বিক্রি করলাম, সবই কন্টেন্ট, বুঝতে পেরেছো? তো এই জায়গা থেকেই বোঝা যায় যে ব্লগাররা কন্টেন্টের জন্য সব করতে পারে, কোনো কিছুই বাদ যায় না। তো এই যে আবার বড় বড় কথা বলে না, মানে অনেকেই বলে শিক্ষিত অশিক্ষিত, শিক্ষা খাতা কলমে হয় না, পুঁথিগত শিক্ষাতে শিক্ষা হয় না। আর যথেষ্ট সন্দেহ আছে, কারণ আমরা তো কেউ ডিগ্রিও দেখি, মানে সার্টিফিকেটগুলো কারোরই দেখতে পাই না আর কি। মানে আমি আমারটা বলছি, আমার ক্ষেত্রেও বলে, বা তুমি তোমারটা বলো, যেটাই হোক না কারণ কি কতটা এডুকেটেড, এটারই সন্দেহ। যাই হোক বন্ধুরা, এর থেকে বেশি আর ভিডিও বাড়াতে চাই না, ভালোও লাগছে না বেশি কথা বলতে, তো যেহেতু শরীরটা ভালো না সেই কারণে। ঠিক বললাম না ভুল বললাম জানিও, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।